বৃষ্টিতে কাক ভেজা হয়ে সবে রিকশা থেকে নামলো কুহু। ব্যাগ হাতড়ে টাকা নেওয়ার সময় ভরাট এক পুরুষালী কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। সামনে থাকা লোকটাকে দেখার পূর্বেই নিজের মাথার উপর তাকালো সে। নীলচে রঙা ছাতা ধরা। আশ্চর্য হয়ে গেল মুহূর্তেই। সামনে দৃষ্টি ফেলতে স্বগোক্তি করলো। রওনক ভাই। মিনিট এক যেন ভ্রমেই কাটলো কুহুর। ততক্ষণে ভাড়া মিটিয়ে রিকশাওয়ালাকে বিদায় করে দিয়েছে রৌনক। বৃষ্টির সাথে শিরশিরে বাতাসটা গায়ে কাটা তুলল কুহুর। তখনও বিস্মিত দৃষ্টি ফেলে রৌনককে দেখছে সে। এই ছেলেটা তাকে সাহায্য করতে এসেছে, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। রৌনকের মাথার ওপরটা উন্মুক্ত, অবলীলায় ভিজছে সে। কপালে লেপ্টে আছে চুল, ফর্সা নাকের ডগা বেয়ে জল ঝরছে। ঘোলাটে চশমা ভেদ করে চোখ দুটো দেখতে পারল না কুহু, তবে কপালে শুষ্ক ভাঁজ পড়েছে বোঝা গেল। থমথমে গম্ভীর স্বরে বলল রৌনক, তোমার যে বোধবুদ্ধি নেই সেটা আরও একবার প্রমাণ করলে। এখন প্রায় বৃষ্টি হয়, অন্তত ছাতা নিয়ে বেরোনো উচিত ছিল। সবসময়ের মতো এবারও রৌনকের তীক্ষ্ণ কথা ভালো লাগলো না কুহুর। চোখে মুখে রাগ টেনে বলল সে, আপনাকে কে বলেছে নিজের ছাতা নিয়ে এসে দয়া দেখাতে? রিক্সা ভাড়া কেন দিলেন? এগুলো শোধবোধ করার জন্য এখন আবার কথা শোনাচ্ছেন? কুহু ঝাঁঝালো স্বর চোখ মুখ কাঠিন্য করে দিল রৌনকের। কিঞ্চিত থতমত খেল কুহু। এই চোখের ভাষা সে সহজেই বুঝতে পারে। এই মুহূর্তে যে লোকটা মনে মনে তাকে বেয়াদব নির্বোধ বলছে, এতটুকু বুঝতে বাকি নেই। টিচার হিসেবে রৌনক তার থেকে যথাযথ সম্মান পাওয়ার মতো ব্যক্তি, তবে সেটা বিশ্ববিদ্যালয়ে, এখানে নয়। নিজের মতো ভেবে নিয়ে হনহন করে সামনে যাত্রী ছাউনিতে গিয়ে দাঁড়ালো কুহু। এক্ষুনি বাস ধরতে হবে তাকে। আরও বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়। ভেজা গা ঝেড়ে নিল কুহু। আশ্বিন মাসে বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস থাকে, মুহূর্তেই মাথা ধরে গেল। সামনেই পরীক্ষা। আজকে অ্যাডমিট কার্ড নেওয়ার শেষ তারিখ। কেন যে দুদিন আগে রিসার সাথে এলো না? তাহলে আজকে একা আসতে হতো না তাকে। ঠান্ডায় হাঁচি আসছে কুহুর। দ্বিতীয়বার আর রৌনকের দিকে দৃষ্টিপাত করলো না সে। মিনিট পাঁচের মধ্যে সামনে সিএনজি এসে থামলো। গাড়ি থেকে রৌনককে বেরোতে দেখে আরেক দফা চমকে গেল কুহু। লোকটা একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছে। আকাশি রঙা চেক শার্টটা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে একদম। থমথমে গলায় কুহুকে সিএনজিতে উঠে বসতে বলল রৌনক। চোখ মুখ শক্ত করে বলল কুহু, অনেক উপকার করেছেন স্যার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন এই সিএনজি নিয়ে চলে যান আপনি, আমি বাস ধরে নিব। ধন্যবাদ আপনাকে। সফেদ রঙা কুর্তি পরেছে কুহু, গলায় স্কার্ফ ঝোলানো। ভিজে যাওয়ার দরুন শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আশেপাশে কয়েকটা ছেলেপেলে আর চোখে দেখছে। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রৌনকের। কপালে থাকা মোটা রগগুলো দৃশ্যমান হলো। রাগত্ব দৃষ্টি ফেলে কুহুর হাত চেপে ধরল শক্তপোক্ত পুরুষালী হাতে। বিস্ময়ে কথা বলতে পারল না কুহু। রৌনকের এই রূপ তার কাছে নব্য। এক প্রকার টেনে নিয়ে সিএনজির সামনে চলে আসলো রৌনক। রাগে শরীর কাঁপছে কুহুর। দাঁতে দাঁত চেপে বলল, আশ্চর্য, কি শুরু করেছেন রাস্তাঘাটে? বলেছি তো বাস ধরে নিব। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেল রওনক। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, বাসায় চলে যাও তুমি। অ্যাডমিট কার্ডের ব্যাপারটা আমি দেখছি। এমনিতে তো পড়াশোনা ঠিকঠাক করো না, সামনে পরীক্ষা। জ্বর বাঁধিয়ে নিলে নিশ্চিত ইমপ্রুভমেন্ট দিতে হবে। আর আমার সাবজেক্টে কোনো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক আমি চাই না। রওনকের কথার প্রত্যুত্তরে কী রূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না কুহু। তার রেজাল্ট খারাপ নিয়ে প্রায়ই কথা শোনায় লোকটা। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা শোনানো নিশ্চয়ই উচিত না। একজন টিচার হয়েও সে জ্ঞানটুকু নেই লোকটার। নাকের পাটা ফুলিয়ে সিএনজিতে উঠে বসলো কুহু। এমনিতেই ভেজা গায়ে ভার্সিটিতে যেতে অস্বস্তি কাজ করছিল। অপর পাশ দিয়ে সিএনজিতে উঠে বসলো রওনক। যথেষ্ট দূরত্ব বজায় রাখলো। কুহু মনে মনে বলল, একবার শুধু বাড়ি পৌঁছাক। দিশাকে এসব না বলা অবধি শান্তি নেই। তার বদরাগী কলহপ্রিয় ভাই কি ঝগড়া করার জন্য আর কাউকে খুঁজে পায় না? কুহু তার কোন জন্মের শত্রু ছিল? এই বৃষ্টির মধ্যেও বদটা চলে এসেছে এখানে। তোমার ড্রেসিং সেন্স খুবই জঘন্য। তার উপর জামায় ময়লা লেগে আছে। এটা পরেই চলে যাচ্ছিলে ভার্সিটি। রওনকের কথায় অত্যাচার্য হয়ে পাশ ফিরে তাকালো কুহু। এই নিয়ে জামাটা দুদিন পরেছে সে। আহামরি খারাপ তো লাগছে না তাকে। মোট কথা এই লোকের বচসা করতেই হবে। রওনক নিশ্চুপ তাকিয়ে আছে সামনে। পাশে থাকা অগ্নিকন্যা রাগের উত্তাপ ঠিকই টের পাচ্ছে। এখন কিছু বলতে গেলে নির্ঘাত রক্ষা নেই। রাগে ফোঁসফোঁস করলো কুহু। চোখ জলে ভরে গেল। ইচ্ছে করছে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ুক।
এই লোকটাকে ফাঁসিয়ে দিয়ে বিদায়ী নিক ধরনী থেকে। বাকি আর একটা টু শব্দও করল না। চলন্ত গাড়ির হিম হাওয়ায় দাঁতের পাটি শক্ত হয়ে আছে তার, নয়তো উচিত জবাব ঠিকই দিয়ে দিত। আফসানা বেগম 3 বছরের ছোট নাতিকে নিয়ে খেলছেন। রান্নাঘরে ব্যস্ত তোহা। কলিং বেল বাজতেই গ্যাস বন্ধ করে এগিয়ে গেল সে। দরজা খুলে কুহুকে দেখে অবাক হলো। খানিকক্ষণ আগেই তো বেরিয়েছিল মেয়েটা। চোখে মুখে কেমন রাজ্যের আধার। নিশ্চুপ রুমের ভেতর চলে গেল কুহু। পেছন পেছন তোহাও আসলো। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে কুহু। খারাপ তো লাগছে না দেখতে, জামাটা একদমই নতুন। সবচেয়ে বড় কথা, কুহুর পছন্দের জামার মধ্যে এটা একটা। অবশ্যই ওই গেও ছেলেটা বুঝবে কি ড্রেস সেন্স। তোমাকে এমন বিধ্বস্ত লাগছে কেন কুহু? ভার্সিটিতে যেতে পারোনি? কিছু হয়েছে? ভাবির কথাই ঘুরে তাকালো কুহু। অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, না মানে যে বৃষ্টি নেমেছে দেখো না, আমি তো ছাতা নেইনি, এই ভেজা জামা নিয়ে কি যাওয়া যায়? ভালো করেছো, অসুখ বেঁধে যেত নয়তো। যাও ফ্রেশ হয়ে এসো, রান্না প্রায় শেষ, খাবে এসো। কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো তোহা। পিছু ডেকে বলল কুহু। এই জামাটা কি আমাকে খুব বাজে লাগছে ভাবি দেখতে? কুহুর কথায় ঘুরে তাকালো তোহা। সন্দিহান দৃষ্টিতে দেখে নিয়ে বলল, একদম না, ফর্সা গায়ে সাদা রংটা খুব মানানসই, তবে তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে কুহু। আফসানা বেগম বসার ঘর থেকে ছেলের বউকে ডাকলেন। তড়িঘড়ি করে চলে গেল তোহা। কুহু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এখন কি শাড়ি পরে ভার্সিটিতে যাবে নাকি সে? ফের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিয়ে ঠোঁট উল্টে ওয়াশরুমে চলে গেল। সারাদিন তুমুল বর্ষণের পর বিকেলটা একেবারে স্নিগ্ধ লাগছে। চারিদিকে ভেজা এক ঘ্রাণ ছড়িয়ে আছে। ডায়েরি নিয়ে ব্যালকনিতে এসে বসলো রওনক। সামনে ছোট গোল টি টেবিলটায় ডায়েরি রেখে আকাশে মত্ত হলো। এখনো মেঘেদের আনাগোনা দেখা যাচ্ছে। প্রলম্বিত শ্বাস ফেলে ডায়েরি খুলে লিখতে বসলো সে। বৃষ্টির দিনে আর্দ্র গায়ে তুমি যেন এক জীবন্ত কাঠগোলাপ। অপার সে সৌন্দর্য, মোহনীয় যার সুভাষ, মুগ্ধ করে এই রূপ, মিলেমিশে এক মায়াবতী, যার জন্য 1000 বছর চাতকের মতো অপেক্ষা করা যায়। তৃষ্ণার্ত বুকে তোমার এক ফোঁটা ভালোবাসায় পিপাসা মেটাতে আমি অপেক্ষারত মেয়ে। ভাইয়ের রুমে আসলেও রিশা, হাতে গরম কফির মগ। বোনের উপস্থিতি টের পেতেই ডায়েরি বন্ধ করে একপাশে রাখলো রওনক। ঠোঁটে হাসি ঝুলিয়ে হাত বাড়িয়ে কফির মগ নিল। রিশার কৌতূহল টেবিলে থাকা সোনালি রঙা শক্ত মোড়কের ডায়েরিতে। কখনো ওটা হাতে ধরার সৌভাগ্য হয়নি। রৌনক না থাকলে এটা খুঁজেও পাওয়া যায় না। কফিতে চুমুক রেখে বলল রৌনক। আমার টেবিলের উপর কুহুর অ্যাডমিট কার্ডটা রাখা আছে, আসলে দিয়ে দিস। একটু পরে বোধহয় এসে যাবে নালিশ জানানোর জন্য। রৌনকের কথা শুনে তপ্ত শ্বাস ফেলল রিশা। তার মানে আজকেও কিছু ঘটেছে। এই মেয়েটাকে ভাইয়ের বউ করে নিয়ে না আসা পর্যন্ত শান্তি মিলবে না। ভ্রুদয়ের মাঝে ঈষৎ ভাঁজ ফেলে বলল রিশা। দিন দিন তুমি যেভাবে কুহুর মন থেকে উঠে যাচ্ছ, আমার মনে হয় না ইহ জন্মে কুহু তোমাকে বিয়ে করবে। ওর কথায় বোঝা যায় তুমি ওর চক্ষু ছোট থেকেই শান্তি দিচ্ছ না মেয়েটাকে। মৃদু হাসলো রওনক। কফিতে মনোযোগী হয়ে বলল, সাদে কি নির্বোধ বলি? বোঝার ক্ষমতা থাকলে আমার প্রতিটা কথা ঝগড়া করার মানে খুঁজতো। তুমি খুব সিরিয়াস হয়ে ঝগড়া করো কুহুর সাথে, বোঝার উপায় নেই এত ভালোবাসার সংমিশ্রণ আছে। ভেতরের রুম থেকে মায়ের ডাক আসলো। কথা শেষ না করে চলে গেল রিশা। সোফায় বসে আছে কুহু, হাতে বই খাতা। চেহারায় ক্লান্তির ভাঁজ পড়ল রিশার। এক্ষুনি কুহু শুরু করে দেবে ননস্টপ বক বক। হাসার চেষ্টা করে কুহুকে নিয়ে রুমে চলে গেল রিশা। নাস্তার ব্যবস্থা করতে গেলেন শারমিন বেগম। সন্ধ্যার প্রহর। বাইরে আবারও শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। জানালার কাছে দাঁড়িয়ে আছে রিশা। খাটে বসে কথার ঝুড়ি খুলেছে কুহু। হাই স্কুল থেকে দুজনের বন্ধুত্বের সম্পর্কটা খুব গভীর। রিশার কাছে লুকাবার মতো কিছুই নেই কুহুর। কথার মাঝে নাস্তা নিয়ে আসলেন শারমিন বেগম। কথা বিরতি দিল কুহু। শান্ত হয়ে হাসার চেষ্টা করলো। একটু আগে যে রুমে কথার যুদ্ধ চলেছে সেটুকু বুঝতে দিল না আন্টিকে। রিশা এগিয়ে এসে হামলে পড়ল চিকেন বোলের বাটির ওপর। কুহু চোখ বড় বড় করে বলল, এই তুই আমার ভাগেরটাও নিয়ে নিলি কেন রিশু? একটা মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল রিশা। তোর সামনেই তো বাটি রাখা ছিল, আগে নিতে পারলি না? কুহু উঠে আসতে বাটি নিয়ে দৌড় লাগালো রিশা। কড়াসরে মেয়েকে বাটি ফিরিয়ে দিতে বললেন শারমিন বেগম। স্থির হয়ে দাঁড়ালো রিশা। মুখে আরো 2-3টে পুরে নিল। কোমরে হাত রেখে চোখ পাকিয়ে তাকিয়ে রইল কুহু। ভীষণ অভিমান হলো তার। রিশা সবসময় তার ভাগের সবকিছু এভাবে ছিনিয়ে নেয়। শারমিন বেগম এগিয়ে এসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিলেন।
ঠোঁটের কোণে হাসি নিয়ে জানালেন এক্ষুনি আরেক বাটি তৈরি করে নিয়ে আসছেন। সেখান থেকে রিশাকে একটাও দেওয়া হবে না। কুহুকে ডাইনিং রুমে যেতে বলে বেরিয়ে গেলেন শারমিন বেগম। অত্যল্পকালে অভিমানটুকু উবে গেল কুহুর, মুখটা চুপসে গেল রিশার। মা আগেই জানতো রিশা যে হামলে পড়বে খাবারে, তাই অল্প কয়টা নিয়ে এসেছিল। ভেঙচি কেটে বলল কুহু। হামলে পড়ার শাস্তি বুঝি এবার। আমার সকল কিছুতেই তোর ভাগ চাই। বিয়ের পর না জানি আবার বলবি আমার জামাইয়ের ভাগও তোর চাই। শেষের কথাটা শুনে খাবার গলায় আটকে গেল রিশার। কোনো রকম গিলে নিয়ে বলল, জামাইয়ের ভাগ নিয়ে তোর এত চিন্তা? ঠিক আছে, তাহলে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসবো তোকে। কথাটা শুনে ভয়ানক রাগ হলো কুহুর। চোখ মুখ কুচকে নিয়ে বিরস মুখে বলল, জীবনে বিয়ে না হলেও তোর ভাবি হব না? তোর এই রকচটা ঝুগড়ুটে ভাইয়ের সঙ্গে 1 মিনিটও সংসার সম্ভব না? যার মুখ দেখলে আমার দিনটাই খারাপ যায়, আর তাকে কিনা সর্বক্ষণ দেখবো আমি? কতটুকু বলে চোখ মুখ বিশ্রীভাবে কুচকে নিয়ে বেরিয়ে গেল কুহু। কয়েক পা হাঁটতে শক্ত কিছুর সঙ্গে সজোরে ধাক্কা খেল। পড়ে যাওয়ার আগ মুহূর্তেই আগলে নিল রৌনক। চোখ তুলে তাকাতেই মুখটা থমথমে হয়ে গেল কুহুর। গম্ভীর এক মুখশ্রী তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। ভরার স্বরে বলল রৌনক। এখানে কি রেস খেলছো? এত স্পিডে কেউ হাঁটে? আমতা আমতা করছিল কুহু। আচমকা খেয়াল হলো রৌনকের এক হাত তার কোমর জড়িয়ে পড়ার সময় বেখেয়ালি ধরে ফেলেছে হয়তো। দ্রুত ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। ঠিকঠাক হয়ে দাঁড়ালো, হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল রৌনক। কি বলছিলে রিশাকে? আমার সঙ্গে সংসার সম্ভব নয়? আরও কি কি জানে বলছিলে? তোমার কি ধারণা এমন একটা গর্দব মেয়েকে আমি বিয়ে করব? মাথা ভর্তি গোবর, যে কিনা পড়াশোনায় ডিম। কি ভাবো নিজেকে? রৌনকের কথায় তেতে উঠল কুহু। চোখে মুখে ভয়ানক রাগ টেনে বলল, আমি নিজেকে রানী এলিজাবেথ মনে করি। রৌনক ভাই, আপনি কোথাকার কোন রাজকুমার শুনি? চোখে সারাক্ষণ একটা আদিকালের ফ্রেমের চশমা পরে থাকেন। নাকটাও কেমন মোটা। ক্লাসে পড়ানোর সময় তো হাবলার মতো লাগে দেখতে। ভার্সিটিতে কত ছেলে আমার পেছনে ঘুরে জানেন? আর আমি কি না এই কানা মাস্টারকে বিয়ে করব? বই গেছে আমার। কতটুকু বলে ধূপতা পা ফেলে ডাইনিং রুমে চলে গেল কুহু। রৌনক দাঁড়িয়ে রইল কিং কর্তব্য বিমূঢ় হয়ে। ভাষা হারিয়ে ফেলল সে। তার মানে কুহু তাকে নিয়ে এই ধারণা রাখে মনে? মেয়েটা সত্যি স্টুপিড। কত মেয়ের প্রেমের প্রপোজাল উপেক্ষা করেছে রৌনক। তার কোনো ধারণা আছে এই নির্বোধ মেয়ের? রাগত চোখে মুখে রিশার রুমে গেল সে। বেশ কড়া মেজাজেই বই নিয়ে বসতে বলল বোনকে। আচমকা ভাইয়ের এমন গম্ভীর রাগের স্বরে চমকে গেল রিশা। নির্ঘাত পাশের রুমে 2 সাপ আর নেউলে ঝগড়া বেঁধেছে আবার। কপালে ভাঁজ ফেলে হিসাব বিজ্ঞান নীতিমালা বই খুলে বসলো রৌনক। মনে মনে বলল, আজকে কুহু পড়া না পারো, শাস্তি কি আর কত প্রকার খুব ভালো মতোই বুঝিয়ে দেবে। যতবার হ্যাবলা কথাটা কানে বাজছে, রাগের মাত্রা দ্বিগুণ হচ্ছে রৌনকের। রৌনকের মুখের ওপর কথাগুলো বলতে পেরে শান্তি লাগছে কুহুর। ফুরফুরে মেজাজে ডাইনিং রুমে আসলো সে। টেবিলে গরম গরম এক বাটি চিকেন বোল রাখলেন শারমিন বেগম। এক পাশে চেয়ারে বসে আছেন রাশেদ জামাল। কুহুকে দেখে হাসি মুখেই ডাকলেন। সালাম জানিয়ে চেয়ার টেনে বসলো কুহু। কেমন জড়তা আর ভয় কাজ করছে তার। কেবল 2টো চিকেন বোলের বেশি খেতে পারল না। হাসি মুখে কথা বললেও রাশেদ জামালের মুখে সবসময় গম্ভীরতার এক গাঢ় ছাপ থাকে। শিক্ষক বলেই হয়তো। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তিনি। স্কুলে থাকাকালীন রাশেদ স্যার বলতেই ভীষণ ভয় পেত কুহু। শারমিন বেগমকে আন্টি ডাকলেও রাশেদ স্যারকে কখনো আঙ্কেল সম্বোধন করা হয়নি। ভয় আর সম্মানের জায়গাটা এখনো আছে। স্বামীর পাতে রুটি আর তরকারি তুলে দিলেন শারমিন বেগম। পরক্ষণে কুহুর বাটির দিকে নজর পড়তেই বললেন, খাচ্ছ না কেন কুহু? ঠান্ডা হয়ে যাবে তো। কুহু একটুখানি হাসলো, তবে কিছু বলতে পারল না। খাওয়াই মনোযোগী রাশেদ জামাল পড়া সম্পর্কে এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে কুহুকে। দৃষ্টি নিচে রেখে উত্তর দিচ্ছে কুহু। কুহুর অপেক্ষায় ধৈর্যহারা হয়ে গেল রৌনক। উঠে ডাইনিং রুমে চলে আসলো। বাবার সঙ্গে কুহুকে খোঁজ গল্প করতে দেখে আশ্চর্য হয়ে গেল। পড়ার সময়টুকু যে পেরিয়ে যাচ্ছে সেই বোধ আছে এই মেয়ের। ছেলেকে দেখতে পেয়ে ডাকলেন শারমিন বেগম। কিঞ্চিত রাগত্ব মুখে এগিয়ে গিয়ে বলল রৌনক, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আমার অন্য কাজ থাকে। পড়াশোনার জন্য হাতে অঢেল সময় নিয়ে বসে থাকি না। এমনিতে দুর্বল স্টুডেন্টদের সময় বেশি দিতে হয়। রৌনকের কথা শুনে পেছন ফিরে তাকালেন রাশেদ জামাল। পরক্ষণে চেয়ারে বসতে বললেন ছেলেকে। বাবার কথার উপর কিছু বলল না রৌনক। নিঃস্ব ফেটে এসে কুহুর মুখোমুখি বসলো।
তখনও দৃষ্টি নিচু করে রেখেছে কুহু। রাগে অপমানে গা জ্বলে যাচ্ছে তার। কত বড় একটা খোঁটা দিয়ে বসলো লোকটা। তার উপর কুহুকে দুর্বল ছাত্রী বলল। কে বলেছিল পড়াতে শুনি? কি হবে এমন হাবলা স্যারের কাছে না পড়লে? আজকে বাড়িতে গিয়ে মাকে বলবে রওনকের মতো হামবরা স্যারের কাছে আর পড়বে না সে। রাশেদ জামাল গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে বললেন, তোমার মা খাবার তৈরি করে কুহুকে ডেকেছে, তাই ওর যেতে একটু দেরি হয়ে গেছে। সমস্যা নেই, এটা তো তোমার ক্লাসরুম নয়, কয়েক মিনিট মানিয়ে নিতে পারবে। পাল্টা আর কোনো উত্তর দিল না রওনক। বসে রইল নিচু। দূর থেকে উকি দিয়ে পরিস্থিতি দেখছে রিশা। খাওয়ার মাঝে ছেলের শিক্ষকতা নিয়ে জিজ্ঞেস করলেন রাশেদ জামাল। রওনক উত্তর দিচ্ছিল একের পর এক। মাঝে থেকে কথা টেনে নিয়ে কুহু বলল, তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ক্লাসে পড়া তেমন বোঝে না। কম বেশি সবারই রেজাল্ট খারাপ হয়। স্যার অযথা রাগ দেখায় বলে কেউ অভিযোগ করার সাহস পায় না। কুহু যে বাবার সামনে এরকম একটা কথা বলবে কল্পনাও করেনি রৌনক। মেয়েটা স্পষ্ট বুঝে দিল সে ভালো লেকচারার নয়, তাই ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল খারাপ হয়। অথচ ক্লাসে পুরো মনোযোগ নিয়ে পড়ায় রওনক। কুহু তাকে বিপাকে ফেলতে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। রাগে কপালের রগ ফুলে উঠল রওনকের। সব জায়গায় ইয়ার্কি করা সাজে না। বাবার সামনে তর্ক করল না সে। কুহুর কথা শুনে খুবই হতাশ হলেন রাশেদ জামাল। অবশ্য শতভাগ ছেলের দোষ দেওয়া যায় না। সবে প্রভাষক হিসেবে যোগ দিয়েছে সে। ঠিক ভুল হতে হতে সঠিকটা রপ্ত করে নেবে। ক্লাস সম্পর্কে অনেক ধারণা জ্ঞান দিলেন রওনককে। দুজনের অগোচরে ঠোঁট টিপে হাসছে কুহু। রওনক ভাইয়ের মুখটা দেখার মতো হয়েছে এই মুহূর্তে। দূর থেকে এসব শুনে কপাল চাপড়াচ্ছে রিশা। রওনক যে ভয়ানক রেগে যাচ্ছে এটুকু বুঝতে বাকি নেই। নির্ঘাত কুহুটার কপালে আজ শনি আছে। রওনক ক্লাসে খুব গম্ভীর আর রাগী। প্রতিটা স্টুডেন্টদের পড়ার বিষয়ে তদারকি করে সে। পড়ানো নিয়ে সবাই তার প্রশংসা করে, কিন্তু কুহুর মুখে সাধুবাদ নেই। আর না সে কখনো রৌনককে সমীহ করে। মাথা নিচু করে বাবার বেদবাক্য শুনল রওনক। পরক্ষণে উঠে চলে গেল রিশার রুমের দিকে। মিনিট এক পরে কুহু উপস্থিত হলো। রওনকের হাতে হিসাব বিজ্ঞান নীতিমালা বই দেখে শুকনো ঢোক গিলল খানিক। ম্যাথ বিষয়টা একটুও ভালো লাগে না তার। খানিকটা হাসার চেষ্টা করে নিজের বই এগিয়ে ধরে বলল, কিন্তু আমি তো বেস্টিক অর্থনীতি বই এনেছিলাম স্যার। কুহুর কথা কানে তুলল না রওনক। কোনো মতে আজ থিওরি বিষয়ে যাবে না সে। উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। অসহায় দৃষ্টি ফেলে রিশার দিকে তাকালো কুহু। রিশার ঠোঁট উল্টে বুঝিয়ে দিল কিছুই করার নেই তার। বেশ মনোযোগ নিয়ে পড়া বোঝাতে লাগলো রওনক। রিশা ফটাফট উত্তর বের করে ফেললেও কয়েক জায়গায় আটকে যাচ্ছে কুহু। ব্রেনকে সর্বোচ্চ প্রেশার দিচ্ছে সে। একই পড়া বেশ কয়েকবার বুঝিয়ে দিল রওনক। পরক্ষণে কুহুকে বলল ম্যাথ সমাধান করতে। মাথায় ঘাম বিন্দু জমল কুহুর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আজকে আর রক্ষে নেই। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর ব্যর্থ হলো কুহু। হাত ভাঁজ করে নিয়ে কুহুর চোখের দিকে তাকিয়ে বলল রওনক। তা ব্রিটেনের রানীকে এখন কি শাস্তি প্রদান করা যায়? আমতা আমতা করে উঠে দাঁড়িয়ে বলল কুহু। একদম খোঁচাবেন না। আপনি জানেন না রানী এলিজাবেথ সবচেয়ে ক্ষমতাশীল নারী ছিল? তার জন্য কোনো আইন নেই, সুতরাং আমার শাস্তি আমি নির্ধারণ করব। কুহুর পাগলাটে অযৌক্তিক কথার কি জবাব দেবে বুঝতে পারল না রওনক। হতবুদ্ধি হয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। দাঁত দিয়ে নখ কেটে কিছু একটা ভাবল কুহু। পরক্ষণেই বলল, কোনো শাস্তি তো মাথায় আসছে না এই মুহূর্তে। আপনি বরং আমাকে আরেকদিন সময় দিন। কালকে যদি আমি পড়া ঠিকঠাক না পারি তাহলে যা শাস্তি দেবেন তাই মেনে নিব। পালানোর পায়তারা চলছে কুহুর ভেতরে, সেটুকু বুঝতে বাকি নেই রওনকের। তপ্ত শ্বাস ফেলে বলল সে, ঠিক আছে, দিলাম একদিন সময়। যতক্ষণ অঙ্ক সমাধান করতে না পারছো ততক্ষণ পর্যন্ত এই টেবিল ছেড়ে উঠবে না। কথা মতো 24 ঘন্টা সময় দিলাম। রওনকের কথায় ভেবাচাকা খেল কুহু। রিশা মিটিমিটি হাসছে। কি দরকার ছিল ভাইয়াকে রাগিয়ে দেওয়ার? এখন বুঝুক। মুখটা বাংলার পাঁচের মতো করে ফের টেবিলে বসলো কুহু। রিশাকে ছুটি দিয়ে দিল রওনক। পরক্ষণে নিজের ফোনের ক্যামেরা অন করে টেবিলে রেখে বলল, আমি নিজের রুমে যাচ্ছি। যদি রিশা সাহায্য করে তোমাকে তাহলে এর পরিণাম ভালো হবে না। সব ভিডিও রেকর্ড হচ্ছে ফোনে। কতটুকু বলে প্রস্থান করলো রওনক। কুহু হতভম্ব হয়ে গেল। এই লোক এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে? অবশ্য এগুলোকে কূটনৈতিক বুদ্ধি বলে। বেশ অনেকক্ষণ চেষ্টার পর দুটো ম্যাথ সমাধান করলো কুহু। বাকি একটা নিয়ে রওনকের রুমে গেল। বেশ মনোযোগ নিয়ে একটা মোটা বই পড়ছে রওনক। খানিক গলা ঝেড়ে ডাকলো কুহু। বইয়ের মাঝে দৃষ্টি রেখেই ভেতরে প্রবেশ করতে বলল রওনক। দ্রুত এগিয়ে এসে খাতা দেখালো কুহু।
রওনক কিছু বলার পূর্বে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, ভিডিও রেকর্ড দেখে নিন, আমি একাই সমাধান করেছি। ভিডিওটা দেখে নিয়ে খাতা দেখলো রওনক, গম্ভীর স্বরে বলল, আরও একটা তো বাকি আছে। দেখুন, আমি যতটা পারি তাতে পাশ করার জন্য যথেষ্ট। এর বেশি ব্রেনে চাপ দিলে মাথার রগ ফেটে যাবে আমার। আচ্ছা, তবে এই একটা শাস্তি তো অবশ্যই পাও না তুমি। বাথরুমে আমার শার্টটা রাখা আছে, আজকে যেটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল, যাও কেচে দাও ওটা, নয়তো ছুটি নেই। রওনকের কথায় মাথায় যেন বাজ পড়ল কুহুর, চোখ মুখ কুচকে বলল, আজব, আমাকে কি আপনার বউ মনে হয়? পড়া না পারলে ছাত্রীকে এরকম শাস্তি দেয় কোনো স্যার? বইটা রেখে উঠে দাঁড়ায় রওনক, ট্রাউজারের পকেটে হাত পুরে নিয়ে বলে, তোমাকে বউ ভাবার প্রশ্নই আসে না। তোমার কথায় বোঝা যাচ্ছে আমি তোমাকে বউ করে নিয়ে না আসলে কাপড় কেচে দিবে না তুমি। কাজের মেয়েও তো বলতে পারতে। রওনকের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে কুহু, নাকের পাটা ফুলিয়ে বলল, দুঃস্বপ্নেও আপনার বউ হতে চাই না, এবারে কাজের লোক হওয়ারও যোগ্যতা নেই। কথাটুকু বলে হন হন করে চলে গেল কুহু। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল রওনক, তোমাকে ঘরণে বানানোর আগ পর্যন্ত থামছি না নির্বোধ মেয়ে। তোমার উপর কেবল আমার একমাত্র আধিপত্য চলবে। তোমার জন্মই তো রৌনক ওয়াসিফের জন্য। আপন মনে হেসে মোবাইলের ভিডিওটা অন করলো রওনা। কুহু বেশ মনোযোগী হয়ে ম্যাথ করছে, মাঝে কয়েকবার কলম কামড়ে ধরেছে, কি যেন ভাবছে। দৃশ্যটা চোখে পড়তেই রওনকের ঠোঁটে খেলে গেল এক মিষ্টি হাসি। ঘড়িতে সময় রাত 8টা। তিক্ত মেজাজ নিয়ে বাড়িতে ফিরল কুহু। অন্যদিনের তুলনায় আজকে অনেকটা সময় দেরি হয়ে গেছে। বসার ঘরে সবার আলোচনা সভা বসেছে। কুহুর বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বলছে ফুয়াদ, ছেলে কলেজের শিক্ষক, খুব নম্র ভদ্র ধাঁচের। ভাইয়ের কথাটুকু শুনে থমকে দাঁড়ালো কুহু। এখন বিয়ে করার মতো ইচ্ছে নেই তার। পড়াশোনা শেষ করে ছোট একটা চাকরি করার স্বপ্ন দেখে কুহু। এই মুহূর্তে বিয়ের খরচা বহন করার মতো সাধ্য তার ভাইয়ের নেই। সামান্য ওষুধ কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেই হিমশিম খেতে হয় ফুয়াদকে। তবুও একটুকু অভিযোগ নেই তার। আফসানা বেগম ভীষণ খুশি হলেন প্রস্তাবখানা শুনে। তোয়া হাতে ছবি নিয়ে কুহুর সামনে আসলো দেখাতে। গভীর এক ভাবনায় ডুবে রইল কুহু। চোখ ঝাপসা হলো তার, ছবিটা স্পষ্ট দেখতে পেল না। ফুয়াদ জানালো কুহু সম্মতি দিলে কাল পরশু ছেলের পরিবার আসবে। মেয়ের হাত দুটো চেপে ধরে মতামত জানতে চাইলেন আফসানা বেগম। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে বুকে আগলে নিয়ে মানুষ করেছেন। ফুয়াদ এখন সংসারী, এক বাচ্চার পিতা। বাকি আছে কুহু। মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না আফসানা বেগমের। মায়ের খুশি মুখে তাকিয়ে দোতানায় পড়েছে কুহু। জানালো আপাতত পরীক্ষার বিষয়টা নিয়ে ভাবতে চায় সে। পাশ থেকে তোহা বলল, ছেলেপক্ষ আসুক আগে, দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। দুপক্ষের পছন্দ হলে কথা বলে রাখা যাবে। কুহুর পরীক্ষার পরই না হয় বিয়ের বন্দোবস্ত হবে। আফসানা বেগম ছেলের বউয়ের সঙ্গে সহমত পোষণ করলেন। ফুয়াদ উঠে এসে কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল, কুহু যা চায় তাই হবে, কোনো রকম জোর জবরদস্তি করার দরকার নেই। সবকিছু ঠিক আছে, কিন্তু ছেলে টিচার শুনে ভালো লাগছে না কুহুর। যদি স্বভাব চরিত্র ওই জল্লাদ কলহপ্রিয় রওনক ভাইয়ের মতো হয়, তাহলে বেঁচে থেকেও মরার মতো জীবন অতিবাহিত হবে কুহুর। স্যার যেহেতু, তাহলে একই ধাঁচের হবে নিশ্চয়ই। আচমকা আতঙ্ক স্বর নিয়ে বলে উঠল কুহু। আমি কোনো টিচার ছেলে বিয়ে করব না। হঠাৎ কুহুর এমন কথায় উপস্থিত সবাই আশ্চর্যান্বিত হয়ে তাকালো। কথাটা ঠিক বোধগম্য হলো না কারো। অবাক কণ্ঠে শুধালো তোহা। কেন কুহু, ছেলে টিচার হলে সমস্যা কোথায়? তোহার কথার কোনো জবাব দিতে পারল না কুহু। আমতা আমতা করে গেল। তবে জানালো এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছুক নয় সে। পরশুদিন থেকে পরীক্ষা। পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। মেয়ের এমন জবাব ভালো লাগলো না আফসানা বেগমের। মুখাবে নামলো ঘন কালো আধার। আজকালকার ছেলে মেয়েদের নিয়ে একটু দুশ্চিন্তা বেশি থাকে। বাবা মার মতামতের গুরুত্ব দেন কজন। ফুয়া জানালো কুহু যা চায় তাই হবে। আপাতত পড়ায় মন দিক মেয়েটা। ভাইয়ের কথা শুনে মাথা থেকে দুশ্চিন্তার বোঝা নামলো কুহুর। পাত্র আসলেই তো বিপদ, যদি পছন্দ করেই ফেলে, তবে ইহ জনমে আর নিস্তার নেই। চাইলেও বিয়ে আটকে দিতে পারবে না কুহু। বিয়ে নামক কারাগারে যাবজ্জীবন কারাবাস হয়েই যাবে। চিন্তা দূরীভূত হতেই গুনগুন করে সুর তুলে নিজের রুমে পা বাড়ালো কুহু। রাস্তায় আসার সময় মনে মনে শপথ নিয়ে এসেছে, ভালো রেজাল্ট সে করবেই। আর এটা রওনক ভাইয়ের জন্য দাঁত ভাঙা জবাব হবে। কথায় কথায় মাথা মোটা নির্বোধ মেয়ে দুর্বল ছাত্রী তকমা থেকে তো মুক্তি মিলবে। বেলকনিতে এসে গোলাপ গাছের চারা দুটোতে পানি দিল কুহু। মৃদু বাতাসে লকলকে গাছের ডালগুলো হেলছে দুলছে। বরাবরের মতো আজকেও একটা সাদা গোলাপ ফুটে আছে। মন মেজাজ খারাপ হলো কুহুর। সেদিকে স্থির দৃষ্টি রেখে ভাবনায় ডুবলো।
টকটকে লাল গোলাপ কুহুর ভীষণ পছন্দ। ভার্সিটি থেকে ফেরার সময় শখ করে কিনেছিল একটা রক্তিম গোলাপের চারা। তক্ষুনি পাশে এসে দাঁড়িয়েছিল রওনক ভাই। সহসা এই সাদা গোলাপের চারাটা তুলে দিয়েছিল কুহুর হাতে। সাদা গোলাপ অপছন্দের তালিকায় থাকায় নিতে নারাজ হয়েছিল কুহু। ভরার সেই চেনা গম্ভীর স্বর তুলে বলেছিল রওনক ভাই, আমরা যেটাকে অপছন্দ করি হয়তো সেটাই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। সাদা রং কেবলই শুভ্রতা, পবিত্রতার প্রতীক। লাল রংটা যদিও ভালোবাসার প্রতীকই বহন করে, তবুও লালে ক্রোধ, রক্ত, উত্তাপককেও বোঝায়। দুটোকে নিজের কাছে রেখে চমৎকার এক পরীক্ষা করে দেখতে পারো তুমি। যদি আগে অপছন্দের সাদা গোলাপ ফোটে, তবে ভেবে নিও তোমার মনে ক্রোধ, উত্তাপ আছে। এই শুভ্র গোলাপ তোমার সমস্ত রাগ, ভুল, উত্তাপকে মুছে দিতে এসেছে। এই কথার অর্থ বোঝেনি কুহু। লালে তো ভালোবাসারও প্রকাশ পায়, সেটুকু কেন বলেনি রৌনক ভাই? আলমোনা কুহুর হাতে কাটা বিদ্যেই মৃদু কেঁপে উঠল। ভাবনার অবসান ঘটল। আঙুলের ডগা বেয়ে ততক্ষণে নামলো রক্তের ধারা। মুহূর্তেই এক ফোঁটা রক্তিম তরল ভিজিয়ে দিল শুভ্র সাদা গোলাপখানা। কুহু যেন কোথা থেকে স্পষ্ট শুনতে পেল রওনক বলছে, দেখলে মেয়ে, লাল কেবলই রক্তাক্তের প্রতীক, আর শুভ্র সাদা তোমায় একটা স্বচ্ছ পবিত্র মনের অধিকারী করবে, ভালোবাসতে শেখাবে। অম্বরের বক্ষস্থল জুড়ে টুকরো মেঘেরা ভেসে বেড়াচ্ছে। চাঁদের দেখা মিলছে না। ধূসর বাড়ির ঢেকে দিচ্ছে তাকে। গভীর মনোযোগ নিয়ে মেঘ শশীর লুকোচুরি খেলা দেখছে রওনক। চশমা চোখে যেন স্বচ্ছ সবকিছু। হাতে খোলা ডায়েরি। মনোহরণীকে নিয়ে আউড়ে গেল কয়েক লাইন। কলমের আঁচল তুলল সফেদ কাগজে। রক্তিম কিংবা শুভ্র গোলাপ, সবেতেই তোমার মনের নিদর্শন। সে গ্রাণ নিতে আমার হৃদয় বেকুল। অন্তরিন্দ্রিয়ে তোমার ভালোবাসার উদয় হোক নির্বোধ ফুল। ঝরে যাক আমায় নিয়ে ভাবনার অজস্র ভুল। ডায়েরি বন্ধ করে পকেট থেকে ফোন বের করলো রওনক। একের পর এক কুহুর ছবি স্ক্রল করে দেখলো। ঠোঁটের কোণে লেপ্টে আছে মৃদু হাসি। কুহুর সঙ্গে প্রথম সাক্ষাৎটা খুব একটা ভালো ছিল না তার। একদম শুরুতেই ঝগড়া বেঁধে গিয়েছিল। সেদিন প্রচণ্ড খেপেছিল কুহু। এরপর থেকে তাকে খাপানোটা নেশার মতো হয়ে গেছে রওনকের কাছে। রাস্তায় দাঁড়িয়ে কুহুর জন্য অপেক্ষা করছে রিশা। কাছেই নদীর ধারে ছোটোখাটো মেলার মতো আয়োজন হয়েছে। খবরখানা ভাইয়ের থেকেই পাওয়া। কুহুকে ফোন করে আসার কথা রওনকই বলেছে। সত্যি বলতে দুজনের মাঝে যাওয়ার ইচ্ছে ছিল না রিশার, কিন্তু কুহু তো দুনিয়া উল্টে গেলেও রওনকের সঙ্গে একা মেলায় যাবে না। ভাবনার মাঝেই কুহুর আগমন ঘটল। কয়েক রঙা মিশেল বুটিক্স এ 3 পিস পরেছে সে। মাথায় ঘোমটা টেনে দেওয়া, পায়ে কালো স্লিপার। তাড়াহুড়ো করে আসার দরুন হাঁপাচ্ছে কুহু। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল রিশা। গোলাকৃতির গৌরবর্ণের মুখ জুড়ে ক্লান্তির ছাপ থাকলেও তাতে আনন্দ মিশ্রিত। সরু নাকের ডগা জুড়ে ঘাম বিন্দু, কপালে ছোট্ট একটা কালো টিপ। ওষ্ঠ ছড়িয়ে হেসে বলল কুহু, জানিস মাকে কত বুঝিয়ে এসেছি, এই সন্ধ্যায় বের হতেই দিচ্ছিল না। মেলার কথা শুনলে স্থির থাকা যায় বল? আমার যে কি খুশি লাগছে, উফ। কতটুকু বলেই মাথার ঘোমটা ফেলে সামনে এনে ভাঁজ করে দিল কুহু। ফের রিশার দিকে তাকাতেই দেখলো পেছনে হাতের শার্ট গোটাতে গোটাতে এগিয়ে আসছে রওনক। চোখ বড় বড় হয়ে আসলো কুহুর। তৎক্ষণাৎ রিশাকে প্রশ্ন ছুড়ল, কি রে রৌনক ভাই কি যাবে নাকি আমাদের সাথে? আসার চেষ্টা করলো রিশা। কাচুমাচু করে বলল, হ্যাঁ মানে আমরা দুটো মেয়ে একা যাবো নাকি বল? ভাই আমাদের বডিগার্ড হিসেবে যাবে। অত্যল্পকালে এক অস্বস্তি ঘিরে ধরল কুহুকে। তার মেলা ভ্রমণ যে আজ ভালো হচ্ছে না সেটুকু বুঝতে বাকি নেই। ততক্ষণে রওনক এসে দাঁড়ালো সামনে। দৃষ্টি নিচু রাখলেও কুহুর চোখ আটকালো রওনকের লোমশ হাতে থাকা কালো ফিতার ঘড়ির দিকে। রিশা, আমাদের সঙ্গে যে ব্রিটেনের রানীও যাচ্ছে, আগে বলিসনি তো? রওনকের কথা ঠিক কি জবাব দেবে বুঝতে পারল না রিশা। দুর্দান্ত অভিনয় জানে তার ভাই। শিক্ষক না হয়ে অভিনেতা হওয়া উচিত ছিল মনে হচ্ছে। কুহুকে আসতে বলে এখন নিজেই ভাব নিচ্ছে। ফোঁস দম ফেলে রওনকের দিকে তাকালো কুহু। গাঢ় বেগুনি শার্ট আর ধূসর রাঙা চিনোস প্যান্ট পরেছে রওনক। পায়ে হোয়াইট স্নিকার্স। ঠোঁটের কোণে ঝুলছে এক অদ্ভুত হাসি, যে হাসির মানে রহস্য কখনোই উদ্ঘাটন করতে সক্ষম হয় না কুহু। খোঁচা খোঁচা দাড়ি সমেত থুতনিতে হাত রেখে কুহুর পানে তাকিয়ে বলল রওনক, তোমার ড্রেস আপের সঙ্গে টিপটা মানানসই না, ভালো লাগছে না ঠিক। এবার আর চুপ থাকতে পারল না কুহু। দাঁত কিরমিরিয়ে বলল, আমার কাছে আমাকে সুন্দর লাগলেই হলো, অন্যের পছন্দ ভালো লাগায় আমার কিচ্ছু যায় আসে না। বাকি কথা বলার পূর্বেই কথা থামিয়ে দিল রিশা। মুখে ঈষৎ রাগ টেনে বলল, দুজনে এভাবে ঝগড়া করতে থাকলে
রাত পেরিয়ে যাবে। মেলায় যাব কখন আমরা? আচমকা চুপ হয়ে গেল কুহু। ততক্ষণে গিয়ে সিএনজি ডেকে নিল রওনা। মলিন মুখে উঠে বসলো কুহু। মেজাজটাই খারাপ হয়ে গেল। কত আনন্দ আশা নিয়ে এসেছিল, এই জল্লাদটা আসবে শুনলে আসতোই না। সিএনজির সামনে বসা রওনক লুকিং গ্লাসে ঠিকই নজরবন্দি রাখছিল কুহুকে। অভিমানিনী মেয়ে, সর্বরূপেই তুমি পরিপূর্ণা, নিখুঁত সুরূপা। কতটুকু ভেবে আপন মনেই হাসলো সে। রিশা বেশ বকবক করলেও কুহু তেমন কথা বলল না। পাছে রওনক আবার কি বলে খেপিয়ে দেয় ঠিক নেই। গাড়ি গন্তব্যে আসতেই রিশা আর কুহু ছুটে গেল মেলার ভেতরে। ভাড়া মিটিয়ে এগিয়ে গেল রওনক। দৃষ্টি কেবল কুহুতে আবদ্ধ। অত্যল্পকালে মেয়েটা কেমন হাসি খুশিতে মেতে উঠেছে ছোট্ট বাচ্চাদের মতো। হাসলে কুহু থুতনিতে একটা দাগ পড়ে, যেটা মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। চারদিকে প্রায় অনেক দোকানপাট, কয়েকটা খাবারের আর বেশ কয়েকটা মেয়েদের সাজ সরঞ্জাম। অন্য পাশটায় ছোট পরিসরে বসেছে নাগরদোলা নৌকা, গান বাজছে সেদিকটায়। কুহু হাত ধরে রিশাকে টেনে নিয়ে গেল চুরির দোকানে। বেশ উৎসাহ নিয়ে চুরি দেখায় ব্যস্ত রিশা। নিজের হাতেও পরে দেখছিল। রওনক এগিয়ে এসে রিশাকে পছন্দ করে দিল চুড়ি। ভাইয়ের পছন্দ একেবারে মন মতো হলো রিশার। দোকানি মহিলার দিকে টাকা বাড়িয়ে দিয়ে কুহুর দিকে দৃষ্টিপাত করলো রওনক। গাঢ় নীল রঙের কাচের চুড়ি হাতে পরে দেখছিল কুহু। গম্ভীর স্বরে বলল রওনক, একদম বাজে লাগছে ওটা। ভরার স্বরে চমকে তাকালো কুহু। মেজাজ বিগড়ে গেল তার। ভাইয়ের বাড়াবাড়ি ভালো লাগছে না রিশার। চুড়িগুলো দ্রুত হাত থেকে খুলে নিতে লাগলো কুহু। শেষেরটা খুলতে গিয়ে অসাবধানতায় হাত অনেকটা কেটে গেল। চেহারায় স্পষ্ট উদ্বিগ্ন ফুটে উঠল রওনকের। কাটা স্থানটা চেপে ধরল কুহু। বিচলিত হয়ে হাত দেখছে রিশা। পকেট থেকে রুমাল বের করে নিয়ে কুহুর হাত চেপে ধরল রওনক। ঝাপসা চোখে মুখ তুলে তাকালো কুহু। হাত শক্ত করে রাখলো। তার নারীর শক্তি পেরে উঠল না শক্তপোক্ত পুরুষ হাতের শক্তির সাথে। খুব যত্ন আর মনোযোগ নিয়ে হাত বেঁধে দিল রওনক। কোনো রকম রাগ করল না কুহু। অজানা এক অস্বস্তি তাকে গলাৎকরণ করে নিচ্ছে যেন, আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। হাত শক্ত করে ধরে রেখে কালো রঙের 1 ডজন চুড়ি হাতে তুলে নিল রওনক। বিস্মিত দৃষ্টি রিশার। নিজ হাতে কুহুর অন্য হাতে চুড়ি পরিয়ে দিল রওনক। হতভম্ব নির্বাক হয়ে তাকিয়ে রইল কুহু। বিরূপ প্রতিক্রিয়া জানাবে মস্তিষ্ক জানান দিল না। বিল পরিশোধ করতে করতে বলল রওনক, সিচকাদুনে মেয়ে, সামান্য হাত কেটেছে বলে কেমন কাঁদছে, লোকে দেখলে হাসবে। এক হাতের পিঠে চোখ মুছে ব্যাগ থেকে টাকা বের করলো কুহু। চুড়িওয়ালাকে বলল তার চুড়ির দাম রাখতে। রওনকের দিকে ফিরেও তাকালো না। দোকানি মহিলা বলল, তোমার স্বামী তো টাকা দিল মাত্রই। মহিলার কথায় ভয়ানক রেগে উঠল কুহু। চোখ মুখ কুচকে গেল বিশ্রীভাবে। কপালে হাত রেখে তপ্ত শ্বাস ফেলল রিশা। একটু আগে ভাইয়া কুহুকে চুড়ি পরিয়ে দেওয়ায় হয়তো মহিলা ভেবে নিয়েছে ওরা স্বামী স্ত্রী। টাকাটা চুড়ির ওপর ছুঁড়ে ফেলে বলল কুহু, কোন অ্যাঙ্গেল থেকে এই জল্লাদ রকচটা লোকটাকে আমার জামাই মনে হলো আপনার? মানুষের সম্পর্কে কোনো ধারণা রাখার আগে অন্তত জিজ্ঞেস করে নেবেন। যত সব পাগল। আচমকা কুহুর এই ভয়ানক রূপ দেখে হতবুদ্ধি হয়ে গেল চুড়িওয়ালি। পরিস্থিতি ঠিক করতে কুহুকে টেনে নিয়ে চলে গেল রিশা। রওনক বেশ বিনয়ের সহিত চুড়িওয়ালিকে বলল, কিছু মনে করবেন না প্লিজ। বউ আমার এমন অভিমানী আর পাগলাটেই, হুটহাট মাথা গরম হয়ে যায়, আবল তাবল বলে ফেলে, খুব কষ্টে সামলাই আমি। আফসোসের সুরে বলল চুড়িওয়ালি, তোমার ধৈর্যের প্রশংসা করতে হয় বাবা। মাইয়াটার ভাগ্যে অনেক ভালা, কয়জন স্বামী এমন রাগ সামলাই। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল রওনক। রিশা বায়না ধরল নাগরদোলায় চড়বে। কুহুর আবার একটু আধটু ভয় কাজ করে, মাথা ঘুরায় তার। রিশা উঠে হাত বাড়িয়ে দিল কুহুর দিকে। ভয় নিয়ে উঠল কুহু। রওনক দ্রুত এগিয়ে এসে এক লাফে উঠে বসল। অন্য পাশ দৃষ্টি নিক্ষেপ করল কুহু। রিশা চোখের দৃষ্টিতে ভাইকে বুঝিয়ে দিল সে যেন আর কোনো গন্ডগোল না বাঁধায়। কুহুর মুখোমুখি বসল রওনক। নাগরদোলা চলতে শুরু করলেই চোখ মুখ ভয়ানক খিচে নেয় কুহু। ওপর থেকে নিচে নামার সময়টা বড্ড ভয়ানক লাগে। সম্মুখে থাকা রওনকের হাঁটুতে খামচে ধরে বেখেয়ালি। আঘাত পেলেও সেদিকে তোয়াক্কা নেই রওনকের। কুহুর ভয়ত মুখশ্রী তাকে অস্থির করে তোলে। সম্ভব হলে এক্ষুনি এই অভিমানিনীকে বুকের মাঝে আগলে নিয়ে সমস্ত ভয় দূর করে দিত। রিশা বেশ এনজয় করছে। কিছুক্ষণ চলতেই থামিয়ে দিতে বলল রওনক। কুহু স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকালেও সামনে থাকা পুরুষের পানে। কপালে পড়ে থাকা চুলগুলো এলোমেলো হয়ে আছে রওনকের। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নেমে পড়ে কুহু। রওনক নেমে আসতেই মুখ বাঁকিয়ে রিশার উদ্দেশ্য করে বলল, তোর ভাই যখন এত ভীতু তাহলে কেন উঠতে গেল নাগরদোলায়? ভয়ে একেবারে থামিয়ে দিল সে মাঝপথে।
কুহুর কথায় বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রওনক। যার জন্য করলো চুরি সেই কিনা বলে চোর? এই মেয়ে তো মারাত্মক সাংঘাতিক। রিশা ঠোঁট টিপে হাসছে ভাইয়ের গোবেচারা মুখ দেখে। দূরের দোকানে লাড্ডু দেখে এগিয়ে গেল কুহু। ভীষণ পছন্দের খাবার তার। রিশা মিষ্টি ততটা খায় না। ফুচকার দোকানের দিকে গেল সে। রওনক এগিয়ে গেল কুহুর কাছে। মুখ ভর্তি করে লাড্ডু খাচ্ছে কুহু। পাশে একদল ছেলে লোলুপ দৃষ্টি ফেলে দেখছিল কুহুর গৌরবর্ণ পৃষ্ঠদেশ। নিজেদের মধ্যে বলাবলি করছে কিছু। অস্পষ্ট শোনালো তা। মুহূর্তেই ভয়ানক রাগ হলো রওনকের। কপালে পড়ল ভাঁজ। এই জন্য মেয়েটাকে বলে ড্রেসিং সেন্স ভালো নয়। গোমটা টেনে দিলে কি এমন ক্ষতি হতো? 2 কদম এগিয়ে গিয়ে কুহুর চুল থেকে হেয়ার ব্যান্ড খুলে দিল রওনক। মুহূর্তেই এক গোছা চুল ঢেকে দিল কুহুর অর্ধাংশ উন্মুক্ত পিঠ। চমকে তাকালো কুহু। চোখ মুখ শক্ত করে বলল রওনককে, চুল বাঁধা অবস্থায় একটুও ভালো লাগছিল না। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আশেপাশে খেয়াল রাখতে হয়। নির্বোধ মেয়ে। ফুচকার বিল পরিশোধ করার জন্য ভাইকে ডাকলো রিশা। সেদিকে পা বাড়ালো রওনক। কুহুর হতবুদ্ধি চাহনি। এই হ্যাবলাটার মাথায় আসলে সমস্যা আছে নাকি বুঝতে পারল না। রিশা বেশ অনেকক্ষণ যাবৎ ভাইকে বোঝালো। খামোকা কুহুকে খেপাতে নিষেধ করলো। এমন চলতে থাকলে কুহুকে নিয়ে সংসার করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলল। নত মস্তকে বোনের সব আদেশ শুনল রওনক। পরক্ষণে রিশাকে তাড়া দিল। এমনিতে অনেকটা সময় পেরিয়ে গেছে। বাড়ি ফিরতে হবে তাদের। ভিড় ঠেলে লালটুর দোকানের দিকে তাকাতে দেখলো কুহু নেই। মুহূর্তেই চারিদিকে অস্থির অশান্ত দৃষ্টি ফেলল রওনক। না, কোথাও কুহু নেই। ভয়ে কলিজা ধক করে উঠল রিশার। চারদিকে হই হট্টগোল। শত শত লোকের ভিড় ভাট্টা। ব্যাকুল হয়ে এদিক সেদিক ছুটে গেড়াচ্ছে রওনক। কয়েক সেকেন্ডের মাঝে মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো তার। শুকনো ঢোক গেলে উদ্ভ্রান্তের মতো সব দিক খুঁজে যাচ্ছে। ভয়ে কপালে ঘাম জমেছে রিশার। এত লোক সমাগমের মধ্যে কোথাও কুহু নেই। এতটা বেখেয়ালি তো নয় মেয়েটা। বিপদের আশঙ্কা হতে শরীর অসাড় হয়ে আসলো রিশার। আচমকা মাথায় খানিকক্ষণ আগে চিন্তা আসলো রওনকের। একদল ছেলে পেলে কুহুকে দেখছিল কুদৃষ্টি নিয়ে। দোকানগুলোর ঠিক পেছনে নদী বয়ে গেছে। ছোট ছোট ডিঙি নৌকা ভিড় করা পারে। দ্রুত দৌড়ে সেদিকে চলে গেল রওনক। খানিকটা দূরে দৃষ্টি থমকাতেই শরীর পাথর হয়ে গেল যেন। কিছু মুহূর্তের জন্য আটকে গেল নিঃশ্বাস। ধরণী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। রোগা পটকার 3 জন ছেলে কুহুকে টেনে ছোট ডিঙি নৌকায় তোলার আপ্রাণ চেষ্টা করছে। নিজেকে যথাসম্ভব আটকে রাখার চেষ্টা করছে কুহু। এদিক সেদিক অসহায় দৃষ্টি বুলিয়ে যাচ্ছে। মেয়েটা হয়তো চেঁচাচ্ছে। তীব্র গানের আওয়াজে সেই আর্তনাদটুকু কারো কর্ণগহ্বর অবধি পৌঁছাচ্ছে না। দিক বিদিক শূন্য হয়ে ঝড়ের গতিতে ছুটে গেল রওনক। 2টো ছেলে নৌকাতেই ছিল। একজন রওনককে দেখে চেঁচিয়ে উঠল। ডাঙ্গায় থাকা ছেলেটি কুহুর হাত ছেড়ে দিয়ে কোনো রকম লাফিয়ে নৌকায় উঠে গেল। রওনকের শব্দ পেতেই এক ছুটে গিয়ে চওড়া বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল কুহু। আকস্মিক ঘটনায় থমকে গেল রওনক। নিশ্চল হয়ে গেল পা। সামনে এগোতে পারল না সে। ততক্ষণে ধরাছোঁয়ার বাইরে চলে গেল নৌকাটা। ঘন ঘন শ্বাস ফেলল রওনক। রাগে ভয়ানক এক গালি দিয়ে চিৎকার করে উঠল ছেলেগুলোর উদ্দেশ্যে। ক্রোধে সর্বশরীর কাঁপছে তার। হাতের নাগালে ফেলে জ্যান্ত পুঁতে দিত আজ। পরক্ষণ অনুভব করলো কুহুর শরীর মৃদু কাঁপছে। কাঁদছে বোধহয় মেয়েটা। ঠিক কতটা ভয় পেয়ে রওনককে জড়িয়ে ধরেছে সেটুকু আন্দাজ করতে পারছে রওনক। পাল্টা জড়িয়ে নিতে গিয়েও নিজেকে দমিয়ে রাখল সে। খানিকক্ষণ বাদে তার অশান্ত উত্তাল হয়ে যাওয়া বুক এখন এক নিমেষে শান্ত। আর যদি কিছু হয়ে যেত মেয়েটার, বাঁচার কি কোনো রাস্তা থাকতো রওনকের? কতটুকু ভাবতে অজানা এক ভয়ে এক হাতে কুহুকে জড়িয়ে নিল। দূর থেকে তাকিয়ে দেখছে রিশা। এই দৃশ্যটুকু পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হলো তার। নিরাপদ আশ্রয়ই খুঁজে নিয়েছে কুহু। ঠোঁটের কোণে একটুখানি হাসি নিয়ে আড়ালে চলে গেল রিশা। কুহুর শরীর থেকে এক মিষ্টি ঘ্রাণ নাকে এসে ধাক্কা খাচ্ছে রওনকের। খোলা চুলগুলো অবাধ্যের মতো তার নাক চোখ ছুঁয়ে দিচ্ছে। এতটা কাছ থেকে এত গভীরভাবে মেয়েটাকে কখনো অনুভব করা হয়নি। হৃদস্পন্দনের শব্দটুকু শোনা যাচ্ছে সূক্ষ্মভাবে। আচমকা যেন চেতনা জাগ্রত হলো কুহুর। মুহূর্তেই রওনকের বুকে মৃদু ধাক্কা দিয়ে সরে আসলো সে। লজ্জা, অস্বস্তি, ভয় মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হলো। খেই হারিয়ে রওনক ভাইকে জড়িয়ে ধরায় ভীষণ খারাপ লাগছে তার ভেতরে। ভয়ে মস্তিষ্ক লোপ পেয়েছিল বুঝি। দৃষ্টি তুলে তাকাতে পারল না। থমথমে ভরার স্বরে বলল রওনক, এখানে এলে কি করে তুমি? লাড্ডুর দোকানে তো দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম। নত মস্তকে দৃষ্টি পায়চারি করল কুহু। খানিকক্ষণ আগের ঘটনা ভেসে উঠল মানুষপটে। ছোট অসহায় একটা ছেলে কাঁদতে কাঁদতে এসে বলেছিল তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে নদীর ধারে। কেউ তার কথায় শুনছে না, সাহায্য করছে না।
দয়ালু কুহুর তখন বড্ড মায়া হলো। আম গাছ আগ পাশ না ভেবে ছেলেটিকে অনুসরণ করেছিল সে। নদীর ধারে পৌঁছাতেই আড়াল থেকে 3টে ছেলে বেরিয়ে আসে। তারপরের ঘটনাটুকু ভাবতেই চোখ মুখ খিচে নেয় কুহু। রওনক ভাই যদি আর একটুখানি পরে আসতো তবে আজ কুহুর কি হতো জানা নেই। কুহুকে চুপ থাকতে দেখে ফের বলল রওনক, একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে? এই ছেলেগুলো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছিল, একবারও কি সেটা খেয়াল করেছো স্টুপিড মেয়ে? তখন বলেছি পর্যন্ত চোখ কান খোলা রেখো, আমার কথার অর্থ বুঝতে চেষ্টা করো, নাকি আমাকেই পরোয়া করো না, কোনটা? বেশ ক্রোধ নিয়ে কথাগুলো বলল রওনক। মৃদু কেঁপে উঠল কুহু। রওনক ভাই তো তাকে খ্যাপানোর জন্যই তৎপর থাকে সবসময়। যদি সিরিয়াসভাবে বুঝিয়ে বলতো তাহলে তো বুঝে নিত সে। দৃষ্টি নিচু রেখে কপট রাগ দেখিয়ে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি বুঝতে পারি না। সবসময় এরকম রাগ দেখিয়ে কথা বলেন কেন আমার সঙ্গে? সব দোষ আপনার। আপনি আশেপাশে থাকলেই মনে হয় এই বুঝি খেপিয়ে দিবেন, ফলস্বরূপ আশেপাশের কিছুই আমার খেয়াল থাকে না। কপাল স্লাইড করে প্রলম্বিত শ্বাস ফেল রওনক। কাকে কি বোঝাচ্ছে সে? নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, তুমি বাচ্চা মেয়ে নও কুহু, আজকে যদি তোমার কিছু হয়ে যেত কি করতাম আমি? শেষের কথাটাই রওনকের স্বর কেমন কাতর শোনালো। কুহু কিছু বলতে পারল না। এখনো শরীর জুড়ে এক অস্বস্তি ভর করে আছে। রওনককে জড়িয়ে ধরায় কথাটা মাথা থেকে নিঃশেষ হতে চাইছে না। কি জানি কি ভাবছে লোকটা। রিশার বড় ভাই হিসেবে সবসময় সেও ভাইয়ের নজরে দেখে এসেছে রওনককে। তার দ্বারা এরকম কিছু ঘটে যাবে ভাবতেই পারেনি। পাল্টা আর কিছু বলল না রওনক। কড়া আদেশের স্বরে মাথায় ঘোমটা টেনে দিতে বলল কুহুকে। বাধ্য মেয়ের মতো কথাগুলো শুনল কুহু। গম্ভীর মুখে হাঁটা ধরল রওনক। নিশ্চুপ অনুসরণ করলো কুহু। পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নিল কুহু। রাত দিন এক করে মনোযোগী হলো পড়ায়। ভালো রেজাল্ট তাকে করতেই হবে। রওনক ভাইয়ের কথায় জবাব আর ছোট একটা চাকরির জন্য। সব কয়টা পরীক্ষায় প্রত্যাশার চেয়েও খুব ভালো হলো। প্রায় মাস খানেক ধরে চলল কুহুর পরীক্ষা। শেষ পরীক্ষা দিয়ে বেরিয়ে রিশার অপেক্ষা করতে লাগলো কুহু। বন্ধুরা ইতিমধ্যে চলে আসলো। প্রশ্নপত্র নিয়ে সবার মাঝে খানিকক্ষণ চলল আলাপচারিতা। কুহুর চোখে মুখে আত্মবিশ্বাস। ভালো রেজাল্ট সে করবেই, এইটুকু নিশ্চয়তা দিয়ে দিল সবাইকে। আরিয়ান হতাশ গলায় বলল, তোরা রিশার রেজাল্ট ভালো হবেই। তোরা রনক স্যারের কাছে পড়িস, এক্সট্রা সময় পাস অনেক। আমরা তো কোচিংয়ে কেবল একটুখানি সময় পাই, স্যারকে কত ঝামেলা থেকেই যায়। আরিয়ানের সাথে রূপসা, সোহা, নয়ন একত্রে সুর মেলালো। কথাটা ঠিক ভালো লাগলো না কুহুর। কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঞ্চিত করে বলল সে, শোন, টিচার যতই ভালো হোক না কেন, যদি স্টুডেন্ট ঠিকঠাক পড়া না পারে তাহলে রেজাল্ট কোত্থেকে ভালো হবে? স্যারের মতো সে পড়িয়েই যাবে, কিন্তু স্টুডেন্টকেও তো বুঝতে হবে, পড়তে হবে, তাই না? কুহুর কথা বিজ্ঞদের মতো শোনালো। এই কথার জবাব কেউ দিতে পারল না। হাত ঘড়ির দিকে তাকিয়ে রিশার অপেক্ষা করতে লাগলো কুহু। ক্লাসে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। বেলা গড়িয়ে ঠাঁই নিয়েছে গোধূলিতে। সন্ধ্যা নামবে ভাব। পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়েছে। আকাশের দিকে তাকালে চট করে মন ভালো হওয়ার উপমতো। এমনিতেও আজ মন ভালো কুহুর। শেষ পরীক্ষায় মন সবারই খুশি খুশি থাকে। কথা শেষ হতে সবাই বিদায় নিল। রয়ে গেল আরিয়ান। এখনও মাঠে অনেকেই রানাগোনা। ব্যাগে থেকে ফোনটা বেজে উঠল কুহুর। ব্যাগ হাতড়ে ফোন নিয়ে দেখলো রিশার কল। রিসিভ করে কানে জড়ালো। ওপাশ থেকে রিশা জানালো সে অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছে। কথাটা শুনতেই ভয়ানক রাগ দেখালো কুহু। কি এমন তাড়া ছিল যে বলে যাওয়া সম্ভব হলো না? বাসা থেকে ফোন আসায় নাকি দ্রুত চলে গেছে রিশা। বারংবার ক্ষমা চাইল কুহুর কাছে। কোনো উত্তর দিল না কুহু। লাইন কেটে দিয়ে হাঁটা ধরলো। দ্রুত কুহুর পাশে এসে দাঁড়ালো আরিয়ান। খানিক্ষণ আগে ফোনে বলা কথাটুকু শুনেছে সে। অভয়ের স্বরে বলল কুহুকে, এত টেনশন নিচ্ছিস কেন? আমি তো আছি, পৌঁছে দিব তোকে, চল। কিছু বলল না কুহু। প্রস্তাবটা শুনে খুশি হলো। এই বেলা একা যাবে ভেবে ভয় হচ্ছিল খানিক। সেদিনের মেলায় ঘটে যাওয়া ঘটনার পর চোখ কান খোলা রেখে চলে কুহু। আরিয়ান ছেলেটা খুব ভালো। প্রায় 1.5 বছর যাবৎ তাকে চেনে কুহু। সুতরাং নির্ভয়ে যাওয়াই যায় তার সাথে। হাসি মুখে কথা বলতে বলতে এগোলো দুজন। মেন সড়কের কাছাকাছি আসতেই গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর থামিয়ে দিল কুহুকে। আরিয়ান কুহু একত্রে তাকালো পিছু ফিরে। স্যারকে দেখতে পেয়ে সালাম জানালো আরিয়ান। কুহু নিষ্পলক চোখে দেখছিল বাইকে বসা আকাশি রঙা শার্ট পরিত রওনককে। চশমা এঁটে দেওয়া চোখে কুহুর দিকে তাকিয়ে আছে সে। হাতে হেলমেট নিয়ে নেমে এসে ধুধালো, বাড়িতে যাচ্ছ তোমরা? কুহু জবাব দিল, জি স্যার। সন্ধ্যা তো নেমে গেছে, একা যেতে পারবে?
পাশ থেকে আরিয়ান উত্তর দিল। আসলে স্যার, আমি বাড়ি পৌঁছে দেবো কুহুকে। আজকে রিসা দরকারি কাজ পড়ায় চলে গেছে। গম্ভীর সেই শর্টটুকু নিয়ে আরিয়ানকে বলল রওনক। তুমি চলে যেতে পারো, কুহুকে আমি নামিয়ে দিব। রওনকের কথার প্রত্যুত্তরে কিছু বলল না আরিয়ান। স্যারের বাড়ির পাশেই কুহুর বাড়ি, এটা সবার জানা। বিদেয় নিয়ে চলে গেল সে। কুহু দৃষ্টি নিচু রেখে দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। আবারও এক অস্বস্তি তাকে ঘিরে ধরল। গায়ের জামাটা ধরল মুষ্টিবদ্ধ করে। রওনক সামনে আসলে জড়িয়ে ধরার দৃশ্যটুকু মনে পড়ে যায়। এই কদিন প্রয়োজন ব্যতীত লোকটার সামনেও যায়নি কুহু। এখন রওনকের সঙ্গে বাড়ি অবধি যেতে গেলে নিশ্চয় বাইকে বসতে হবে তাকে। কতটুকু ভাবতেই হাতের আঙুলের ডগা ঠান্ডা হয়ে গেল। কুহুর ভাবুক চিন্তাগ্রস্ত মুখশ্রী দৃষ্টি আড়ালো না রওনকের। মেয়েটা দিন দিন কেমন দূরে চলে যাচ্ছে, ব্যাপারটা অনুভব করেছে রওনক। কেন কুহুর এই পরিবর্তন বুঝতে পারছে না সে। বড্ড বেশি কি জ্বালাতন করে ফেলে মেয়েটাকে? তার দূরত্ব যে রওনকের বক্ষস্থল অশান্ত দুরন্ত ফাঁকা করে ফেলে, সেটুকু কি অনুধাবন করতে পারে মেয়েটা? শেষ কয়েক রাত্রির ঠিকঠাক ঘুম হয়নি রওনকের। সে হদিশ কি আছে এই বোকা মেয়ের? এই চোখে যে তাকে নিয়ে অজস্র অনুরাগের কাব্য রটে, সেটুকু কি যত্ন নিয়ে পড়েছে কখনো? আজকে মনস্থির করে এসেছে রওনক, নিজের মনের অব্যক্ত লুকানো কথা কুহুকে নিয়ে তার অনুভূতি সবটা প্রকাশ করবে। এভাবে নীরবে কতদিন আগলে রাখবে অন্তঃকরণে? কুহুর হাতে কলমের অজস্র দাগ বসে আছে, সেগুলো ডলছিল সে। নিজের অস্বস্তি দূর করতেই হয়তো পিনপত নীরবতায় কাটতে লাগলো শত শত সেকেন্ড। কুহুর পানে কিছুক্ষণ তাকিয়ে রইল রওনক। শুভ্র রাঙা থ্রি পিস পরে আছে মেয়েটা, কাঁধে ঝুলছে কালো ব্যাগ, চুলগুলো যত্ন করে বিনুনি পাকিয়ে সামনে রাখা। গোলাকৃতির মুখায়ব জুড়ে ভিন্ন রকম এক জড়তা খেলা করছে। কপালে পড়ে থাকা কাটা চুলগুলো মৃদু বাতাসে দুলছে। রওনকের খুব করে ইচ্ছে হলো আলতো হাতে অবাধ্য চুলগুলো গুজে দিক কানের পিছনে। এরকম বহু মনোবাসনা স্বপ্ন পুষে রেখেছে সে মনোহরিণীকে নিয়ে। নিজের করে পেয়ে গেলে নিজের লুকানো ইচ্ছে আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ করবে রওনক। শুধু অপেক্ষার পালা। নীরবতা বিচ্ছিন্ন করলো রওনক। কুহুর দিকে হেলমেট বাড়িয়ে ধরে বলল, পরে নাও এটা। লাল কালো মিশেল হেলমেটের দিকে দৃষ্টিপাত করে কুহু কম্পিত স্বরে কোনো রকম বলে, আমি বাইকে উঠতে ভয় পাই রৌনক ভাই, আপনি একা চলে যান, আমি বাস ধরে নিব। কুহুর কথায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল রওনক। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার মুখাবয়ব জুড়ে অস্বস্তি খেলা করছে। কথায় দ্বিধার আভাস। তপ্ত শ্বাস ফেলে ফিরে গিয়ে বাইকে উঠে বসলো রওনক। গা ছাড়া ভাব নিয়ে বলল, আমার বাইকে উঠতে বলেছি বলে নিজেকে আহামরি কিছু ভাবার প্রয়োজন নেই। বেকার সময় নষ্ট করার জন্য দাঁড়িয়ে নেই আমি। নিজেকে তুমি রানী এলিজাবেথ মনে করলেও অন্যের কাছে পাশের বাড়ির চাকরানির সখিনাও না। রওনকের কথায় বিস্ফোরিত নয়নে তাকালো কুহু। অত্যল্পকালে জড়তার সংকোচ কেটে গিয়ে রাগ এসে ভর করলো শরীরে। ঝাঁঝালো স্বরে বলল, আপনার চিন্তা ভাবনা এত জঘন্য কেন? কে বলেছে আমার জন্য সময় নষ্ট করতে? চলে যান। কতটুকু বলেই অন্য পাশে তাকালো কুহু। ক্রোধে শরীর কাঁপছে তার। বারংবার সামনে কেন চলে আসে লোকটা এরকম তিতকুটে কথা শোনাতে? কুহুকে যেতে বলেছিল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা। আরিয়ানের সাথে দিব্যি চলে যেতে পারত। বাইক স্টার্ট দিয়ে বলল রওনক, ঠিক আছে, চলে যাচ্ছি। যদি সেদিনের মেলার মতো ঘটনা ঘটে তখন যেন দোষ আমার উপর এসে না পড়ে। তড়াৎ করে রওনকের দিকে দৃষ্টি ফেলল কুহু। মনের সুপ্ত ভয়টা আবার ওকি দিল। ইতিমধ্যে সম্পূর্ণ আকাশ ঢেকে গেছে কালো আধারে। আশেপাশে লোক সমাগম খুব একটা বেশি নয়। রাস্তার ধারে জ্বলছে হলদেটে নিয়ন আলো। চারিপাশে দৃষ্টি বুলিয়ে বলল কুহু, তখন আরিয়ানকে কেন চলে যেতে বললেন? কে বলেছিল আমার দায় নিতে? এখন স্বার্থপরের মতো কথা শুনিয়ে চলে যাচ্ছেন। স্টার্ট থামিয়ে দিল রওনক। ভয় তো কুহুর দিকে তাকিয়ে বলল, মোটেও স্বার্থপরের মতো চলে যাচ্ছিলাম না, উপকার করতেই চেয়েছি। দায় আছে বলেই দায় নিয়েছি। তুমি তো আর বাচ্চা মেয়ে নও যে কথা না শুনলে জোর করে কোলে তুলে নিয়ে বাইকে বসাবো। কুহু আর জবাব দিল না। ভীষণ কান্না পাচ্ছে তার, কণ্ঠনালী চেপে আছে। নিঃশব্দে হেঁটে এসে বাইকে উঠে বসলো সে। রওনক হেলমেট বাড়িয়ে দিল। কোনো রকম রাগ করলো না কুহু, বসে রইল নিঃসুপ। রওনকের অধর চুলে সূক্ষ্ম হাসি। অন্ধকারে সেটুকু দৃষ্টিগোচর হয়ে রইল কুহুর। পুনরায় বাইক স্টার্ট দিল রওনক। মাঝে কিছুটা দূরত্ব নিয়ে বসেছে কুহু, পেছনে হাত রেখে ধরে আছে। স্বল্প গতিতে বাইক চালাচ্ছে রওনক। কুহুর মন জুড়ে অস্বস্তির ছড়াছড়ি। বাইক থেকে না নামা অবধি এই জড়তা কাটবে না। আশেপাশে তাকাতেই কুহু খেয়াল করলো রওনকের বাইকের চেয়েও রিকশার গতি বেশি। কপাল কুঁচকে নিয়ে বলল, আশ্চর্য, আপনি কি বাইক চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি? কুহুর চিকন কণ্ঠস্বর বোধ হয় হেলমেট ভেদ করে রৌনকের কান অবধি পৌঁছায়নি। খানিকটা জোরে ফের একই কথা বলল কুহু।
রওনা ঈষৎ গাড় ঘোরালো, কিছু শুনেছে বলে মনে হলো না। রাগে হেলমেটে আঘাত করলো কুহু। মুহূর্তে বাইক থামিয়ে দিল রওনা। হেলমেট খুলে পেছনে তাকালো আশ্চর্য হয়ে, শক্ত গলায় বলল, কি করলে এটা? তো কি করতাম, কখন থেকে কথা বলেই যাচ্ছি, শুনতেই তো পাচ্ছেন না। তোমার কি মনে হয় কথা বলার জন্য বাইকে তুলেছি তোমাকে? একদম এসব তাড়া তাড়া কথা শোনাবেন না। আমি বলছি আপনি বাইক চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি? পেছনে মেয়ে উঠলে তো ছেলেদের বাইকে স্পিড বেড়ে যায়, আর আপনার বাইক উল্টো কচ্ছপের গতিতে চলছে। ঠিকঠাক বাইক চালাতে জানেন তো? মুখে তো কথার খই ফুটছে দেখছি। পেছনে প্রেমিকা নয়তো বউ বসিয়ে ছেলেরা স্পিডে বাইক চালায়, তুমি তো এই দুটোর মধ্যে একটাও নাও। তার উপর হেলমেট পরনি, কোনো রকম পেছনে ধরে বসেছো। এই অবস্থায় জোরে বাইক চালালে কি হবে ভেবেছো? ছিটকে রাস্তায় পড়বে, হাত পা ভাঙলে তখন তো বিয়েও হবে না। ভ্রু কুচকে বলল কুহু। আপনার এই ঠেলা গাড়ি করে গেলে দেখা গেল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল হয়ে যাবে। পাল্টা আর কিছু বলল না রওনাক। হেলমেট বাড়িয়ে দিল কুহুর দিকে। মুখ কিঞ্চিত বাঁকিয়ে হেলমেট নিল কুহু। ঘাড় ঘুরিয়ে ফের সম্মুখে তাকালো রওনাক। তপ্ত শ্বাস পেল। নির্বোধ মেয়েটা বোধহয় খেয়ালই করেনি উল্টো পথের রাস্তা ধরেছে রওনাক। আচমকা কুহুর ফোন বেজে উঠল। মায়ের কল দেখতেই চিন্তা বাঁধল কুহুর। নিশ্চয়ই মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছে। সেদিন মেলা থেকে দেরি করে ফেরায় ইচ্ছে মতো বকেছিল। আজকে যে কপালে দুর্ভোগ আছে বুঝতে বাকি নেই। শুকনো ঢোক গিলে ফোন রিসিভ করলো কুহু। মাকে বলল রাস্তায় তীব্র জ্যাম, দ্রুত ফিরছে সে। কল কাটতেই রওনককে তাড়া দিল। দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিল রওনক। তার মানে আজ আর মনোহরিণীকে মনের কথা জানানো হবে না। হয়তো কথা বলে সময়ের অপচয় করেছে মেয়েটা। আগের তুলনায় বাইক 3 গুণ স্পিড বাড়িয়ে দিল রওনক। কুহু খেয়াল করলো সত্যি এবার বসতে অসুবিধা হচ্ছে তার। মনে হচ্ছে পা ফসকে পড়ে যাবে এক্ষুনি। রাস্তায় উঁচু কিছুর সঙ্গে বাইকের চাকা ধাক্কা খেতেই টাল সামলাতে পারল না কুহু। রওনকের কাঁধ আঁকড়ে ধরল। মাঝের দূরত্বটুকু সম্পূর্ণ ঘুচে গিয়ে লেপ্টে গেল গায়ের সঙ্গে। স্পিড কমালো না রৌনক। মনে মনে বলল, নির্বোধ মেয়ে, তুমি তো এখন আমায় চরিত্রহীনের তকমা দিয়ে বসবে। যতই দূরত্ব চাও ধরা তুমি নিজ থেকেই দিবে, ঠিক এভাবে নিজের অজান্তে। সকাল থেকে কাজে ব্যস্ত শারমিন বেগম। তার ভাইয়ের একমাত্র ছেলে আসফিক আসবে আজ। টানা 3 বছর পর কানাডা থেকে গত সপ্তাহে ফিরেছে ছেলেটা। ভাতিজার জন্য নানান পদ খাবার রান্না করেছেন শারমিন বেগম। হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে রিশা। বিষয়টা বেশ অবাক করেছে শারমিন বেগমকে। যে মেয়ে পাতে ভাত তুলে খায় না, সে আজ মাকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছে। মেয়ে কি তবে ইঙ্গিতে বিয়ের কথা বোঝাতে চাচ্ছে? কিন্তু বিয়ের প্রস্তাব আসলেও তো বাসায় তুলকালাম ঘটায় এই মেয়ে। প্রতিবারই বলে পড়াশোনা শেষ করে চাকরি করবে। তবে হুট করে মেয়ের এই আমূল পরিবর্তন ঠিক হজম হচ্ছে না। রহস্য থেকেই গেল। নিশ্চিত হওয়ার জন্য মেয়ের দিকে আর চোখে তাকিয়ে বললেন শারমিন বেগম, রিশু, তোকে একটা কথা জানানোর ছিল। তোর বাবা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর জন্য, ছেলে। শারমিন বেগম পুরো কথা শেষ করতে পারলে না, তেতে উঠল রিশা। আগুনের তাপে গাল দুটো লাল আভা ছড়িয়েছে। ঘরমাক্ত কপালে ভাঁজ ফেলে বলল, কতবার বলছি মা, আমি এখন বিয়ে ঠিক করবো না। দরদ দেখিয়ে সাহায্য করতে এসেছি বলে ভাবছো মেয়ে সংসার হতে চাইছে? তোমরা বাঙালি মায়েরা সব কিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন বলো তো? পরীক্ষা শেষ, বেকার বসে আছি, তাই ভাবলাম তোমায় একটু হেল্প করি। তাতে আকাশ কুসুম ভাবনা। কথাগুলো বলেই চপিং বোর্ডে থাকা আলুর টুকরোগুলো রেখে বেরিয়ে গেল রিশা। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন শারমিন বেগম। আজকালকার ছেলে মেয়েদের মর্জি বোঝা সত্যি দুরূহ। কলিং বেলের শব্দ হতেই এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রিশা। ও পাশে কুহু দাঁড়িয়ে আছে। রিশাকে দেখে যেন রীতিমতো ভূত দেখার মতো অবস্থা। চিৎকার দিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে মুখে হাত চেপে ধরল কুহু। চোখ বড় বড় করে তাকালো। রিশা পরিস্থিতি কিছুই বুঝতে পারছে না। শক্ত চোখে মুখে কুহুর কাণ্ড দেখছে। কুহু এগিয়ে এসে রিশার কপালে গালে হাত ছুঁয়ে বলল, তোর কি জ্বর আসলো রিশু? মানে তুই রান্না করেছিস, তোর কপালে হলুদ লেগে আছে। আমি কি সত্যি দেখছি বান্ধবী? কুহুর অভিনয় দেখে আরেক দফা বিরক্ত হলো রিশা। সবাই রীতিমতো তাকে নিয়ে মজা শুরু করে দিয়েছে। ফস করে দম ফেলে নিজের রুমে পা বাড়ালো রিশা। ঠোঁট টিপে হেসে পেছন পেছন আসলো কুহু। এই সময়টাতে রিশাদের বাড়িতে আসতে কোনো দ্বিধা কাজ করে না তার, কারণ জল্লাদ রৌনক ভাই তখন বিশ্ববিদ্যালয়ে থাকে। হাত মুখ ধুয়ে এসে খাটে বসলো রিশা। কুহু গুনগুন করে গান গাইছে আর রিশার অস্থিরতা চিন্তা খেয়াল করছে। এই মুহূর্তে রিশার মনে কী চলছে সবটাই তার জানা। কুহু উঠে গিয়ে টেবিল থেকে ডায়েরি আর কলম নিয়ে বলল, আজকে তোর হয়ে আমি লাভ লেটার লিখবো তারা। তোর সব চিন্তা নিমেষেই ফুরত করে দিব। কুহুর কথায় ভড়কে গেল রিশা। দ্রুত উঠে এসে ছিনিয়ে নিল ডায়েরি।
ভাই কি তোকে সাধে নির্বোধ বলে? মানে লাভ লেটার দিব আশফিক ভাইয়াকে, সেটা যদি সে সবাইকে দেখায়? এই বুদ্ধি মাথায় নিয়ে করিস তুই? চোখ মুখ কুচকে বলল কুহু। একদম খোটা দিবি না, তাও তোর জল্লাদ ভাইয়ের কথা টেনে। তুমি 2 বছর ধরে চুপি চুপি ভালোবেসে যাচ্ছ, অথচ বলতে ভয় পাচ্ছ। যখন তোমার রোমিও বিয়ে করে নেবে তখন বুঝবে। আনমনা হয়ে ফের খাটে গিয়ে বসলো রিশা। হুট করে একটা ছেলেকে মনের কথা কিভাবে বলবে? সে তো একটা মেয়ে, মেয়েদের বরাবরই লজ্জা বেশি। তার উপর আশফিক তার কাজিন হয়, কানাডায় যেহেতু থাকে নিশ্চয়ই তার জীবনে কেউ আছে। আগে তো রিশাকে জানতে হবে আশফিক অন্য কাউকে ভালোবাসে কিনা। সমস্ত ভাবনা রেখে কুহুর উদ্দেশ্যে বলল, দেখ কুহু, পাগলামি করে সব হয় না। আশফিক ভাইয়ার জীবনে কেউ আছে কিনা আগে সেটা জানতে হবে আমাদের। তাছাড়া ওনার সাথে আমার সেভাবে কথা হয়নি, টুকটাক ভালো লাগতো। একসময় বুঝতে পারি এটা শুধুই ভালো লাগা নয়, অনুভূতিরও আরও গভীর। কিন্তু আমি কিভাবে সেটা বলতাম বল? আজকে উনি আসছে শুনে আমার হার্টবিট কেমন অস্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছে মুখোমুখি দাঁড়াতেই পারবো না। ওরে আমার লজ্জাবতী রে, ভালোবাসতে পারবে, প্রকাশ করতে পারবে না। কোনো চিন্তা করিস না, আগে তো আসতে দে রোমিওকে। মনের খবর কিভাবে বের করতে হয় আমি দেখছি। তাছাড়া আমার তো এখনো সামনাসামনি দেখাই হয়নি আশফিক ভাইয়াকে। ডায়েরি টেবিলে রেখে বলল রিশা। জানিস, এই প্রথম আমি রান্না করেছি। আশফিক ভাই আসবে শুনে মা তো রীতিমতো সন্দেহ শুরু করে দিয়েছে, যদি টের পেয়ে যেত কিছু। তাই দ্রুত সব কাজ ফেলে চলে এসেছে। তপ্ত শ্বাস ফেলে বলল কুহু। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আন্টি যে জ্ঞান হারায়নি এটাই তো বেশি। যাই হোক, তোর হাতের রান্না খাওয়া গেলেই হলো। কুহুর কথার কোনো তোয়াক্কা করলো না রিশা। আলমারি খুলে একটার পর একটা জামা বের করলো। কোনটা পরবে বুঝতে পারছে না। জীবনে এত কঠিন সিচুয়েশনে বোধহয় আগে পড়েনি। কুহু মুগ্ধ দৃষ্টি ফেলে রিশা ছটফটানি অনুভূতি করছে দেখছে। ভালোবাসলে বুঝি একটা মানুষ এতটাই মাথোহারা হয়ে যায়? প্রিয় মানুষের পছন্দ মতো নিজেকে সাজাতে চায়। কি জানি অত কিছু বোঝে না কুহু, কখনো সেভাবে অনুভব করা হয়নি কাউকে। রিশা কয়েকটা জামা দেখালো কুহুকে, সব কয়টা আকাশি রঙা। আশফিকের পছন্দের রং আকাশি। কুহু একটা জামা পছন্দ করে দিতে সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল রিশা। ঘড়ির কাঁটা দুপুর 3টে। একটু পর রৌনকের ফিরে আসার সময় হয়ে যাবে। কুহু যেন আর স্থির থাকতে পারল না। তবে আশফিকও তো এখনো আসেনি, না দেখে যাবে না বলেছে কুহু। মিনিট 10 পরে বেরিয়ে আসলো রিশা। আয়নার সামনে দেখে নিল নিজেকে। কুহু জানালো বেশ চমৎকার লাগছে রিশাকে। কলিং বেলের শব্দ হতেই মৃদু কেঁপে উঠল রিশা। বক্ষস্থলে শুরু হলো অজানা ঝড়। কুহুকে যাওয়ার জন্য তাড়া দিল সে। কুহু উঠে দাঁড়ালেও ভেতরে এক সংকোচ কাজ করছে। যদি গিয়ে রৌনক স্যারের মুখোমুখি হয়। আকাশ কুসুম ভাবনা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কুহু। কোথাও কাউকে দেখা যাচ্ছে না, তবে পাশের ঘর থেকে শারমিন আন্টির কথা শোনা যাচ্ছে। কয়েক কদম এগিয়ে গিয়ে পর্দার ফাঁকা দিয়ে উকি দিল কুহু। আকাশি রঙা শার্ট ব্লু জিন্স পরিত বরিষ্ঠ দিয়ে এক পুরুষ দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো জেল দিয়ে বেশ গুছিয়ে রাখা। টান টান চওড়া বক্ষস্থল নিয়ে হাসি মুখে কথা বলছে শারমিন বেগমের সাথে। আশফিককে চিনতে 1 সেকেন্ড সময়ও লাগলো না কুহুর। হাজার হাজার বার এই যুবকের ছবি রিশা দেখিয়েছে তাকে। এই ছেলে তো বাস্তবে মারাত্মক সুদর্শন। আচমকা কুহুর চুলে কেউ একটা ফু দিল। ভেতরের রুমে দৃষ্টি রেখেই হাত উঁচিয়ে ধরে ফিসফিস করে বলল কুহু। রিশু রে, তোর কাজিন তো দেখি মারাত্মক হট। কি হ্যান্ডসাম, ড্যাশিং, উফ, দেখেই তো প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। আচমকা হাতে হ্যাচকেটান অনুভূত হতেই হকচকিয়ে উঠল কুহু। বিরক্তি নিয়ে সামনে তাকাতে দেখলো রৌনক কাঠিন্য দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। নাকের পাটা ফুলে আছে। শক্ত পুরুষালী হাতে নিজের পেলব হাতখানা বন্দি হয়ে আছে কুহুর। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গেল সে। অপর হাতে মুখ চেপে ধরল। সর্বনাশ, একটু আগে কি বলে ফেলেছিল সে? সব কি এই জল্লাদটা শুনে নিল? ভেতরের ঘরের দিকে এক পলক তাকালো রৌনক। পরক্ষণে কুহুর হাত টেনে ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো। হতবিহল নির্বাক হয়ে চেয়ে রইল কুহু। ভয়ে তার হাত পা শৈথিল্য হওয়ার উপক্রম। যদি কুহুর বলা কথাগুলো সবাইকে জানিয়ে দেয় রৌনক, তখন লজ্জায় মাথা কাটা যাবে কুহুর। রিশাকে জেলাক্সি ফিল করাতেই তখন ইচ্ছে করে আশফিকেরও অমন বর্ণনা দিয়েছিল। দরজার ছিটকিরির শব্দ হতেই ভাবনার ঘোর কাটল কুহুর। ততক্ষণে দরজায় এটে এসেছে রৌনক। ভীত সন্ত্রস্ত হয়ে কাচুমাচু করতে লাগলো কুহু। ভয় হচ্ছে তো কথাগুলো নিয়ে। কোনো ছেলের দিকে জীবনেও ভালো মতো তাকায়নি কুহু। আর আজকে এই জল্লাতার সামনে এমন উঠভাট কথা বলে ফেলেছে। রৌনক কাছে এসে দাঁড়াতেই ঘাবড়ে গেল কুহু। কোনো রকম তুতলিয়ে বলল, আশ্চর্য,
এভাবে টেনে কেন নিয়ে আসলেন আমায়? কি করেছি আমি? কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে কুহুর। সুতির ওড়নার কোনা দিয়ে কপাল মোছায় ব্যস্ত হলো সে। অস্থির হয়ে উঠল ক্রমেই। রওনাকের চোখে মুখে এখনও রাগের আভা। শক্ত গলায় বলল,